আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের সাবেক ও কর্মরত মিলিয়ে মোট 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 13 জন অফিসার বর্তমানে কর্মরত। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল ও নজিরবিহীন। স্বাভাবিকভাবে বিষয়টি ক্যান্টনমেন্ট ও ক্যান্টনমেন্টের বাইরে বেশ আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে সাবেক ও কর্মরত এই অফিসারদের পরিণতি কি হবে তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। অনেকে বলছেন, সাবেক কর্মকর্তারা হয়তো এরই মধ্যে সেফ এক্সিট পেয়ে গেছেন, কিন্তু যারা কর্মরত আছেন তাদের বিষয়ে সেনা সদর কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। প্রথমত, বিচারের আগে শুধু চার্জ ফ্রেমের মাধ্যমে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ন্যায় বিচারের মৌলিক নীতির বড় ধরনের লঙ্ঘন কিনা সে বিতর্ক করছে। এমনকি এটি বিচারকের বিচারিক ক্ষমতার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা সে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, অভিযুক্ত অফিসারদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি দণ্ডবিধি মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত উঠে আসছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এ নিয়ে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বিষয়টি নিয়ে মুখ খুলতে চায় না, কিংবা এখনো তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরও এখনো কোনো মন্তব্য করেনি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনের সময় গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা দায়ের হয়। একটি হলো আলোচিত আয়না ঘর মামলা। অভিযোগ আছে, বিগত সরকারের আমলে সরকার বিরোধীদের গুম করে কিছু গোপন কুঠরিতে রাখা হতো, যাকে আয়না ঘর বলা হচ্ছে। দ্বিতীয় মামলাটি টিএফআই বা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল নামে পরিচিত। জেরা করার নামে টাস্ক ফোর্সের অফিসাররা এখানে নির্যাতন চালাতেন বলে অভিযোগ আছে। এই দুই ক্ষেত্রে দায়িত্বে ছিলেন পদস্থ সেনা কর্মকর্তারা, যদিও শেখ হাসিনা সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। সেনা কর্মকর্তারাও অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। কিন্তু 8ই অক্টোবর আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দায়ের এই দুই মামলার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এদিন রাষ্ট্রপক্ষ তদন্তে পাওয়া অভিযুক্তদের গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। আদালতে যে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাই পদস্থ সেনা কর্মকর্তা। এর মধ্যে আছেন 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 5 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন কর্নেল, 5 জন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। তারা বিভিন্ন সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, আধা সামরিক বাহিনীর র্যাব, সিটিআইবিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিস্ময়কর তথ্য হলো 5 জন ছিলেন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান। দর্শক, আগেই বলেছি মামলা হয়েছে দুটি। এর মধ্যে আয়নাঘর মামলায় অভিযুক্ত 12 অফিসার, এর মধ্যে 4 জন কর্মরত আছেন। তাদের 2 জন মেজর জেনারেল এবং 2 জন ব্রিগেডিয়ার জেনারেল। অন্যদিকে টিএফআই মামলায় অভিযুক্ত 12 অফিসারের মধ্যে 9 জন কর্মরত। এদের মধ্যে 5 জন ব্রিগেডিয়ার জেনারেল, 1 জন কর্নেল এবং 3 জন লেফটেন্যান্ট কর্নেল। দর্শক, বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সামরিক আদালতের বাইরে সিভিল আদালতে এতজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিচারের নজির দেশের ইতিহাসে নেই, এমনটা জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে গত 2 দিন ধরে। তবে আলোচনা বা গুঞ্জন যতটা বেশি, তার তুলনায় মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা নেই বললেই চলে। বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করে মতামত জানতে চাওয়া হয়েছিল, কিন্তু আইএসপিআর জানিয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত তাদের কোনো মন্তব্য নেই। নানা মহলে বিষয়টি নিয়ে যে আলোচনা গুঞ্জন চলছে তা মূলত দুটো বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচারের উদ্যোগ নিয়েছিল 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধনের মধ্য দিয়ে। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই আইনটি সংশোধন করে যুদ্ধাপরাধের দায়ী অভিযুক্তদের বিচার হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আইনটির প্রিয়াম্বলে সংশোধনী এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার ওই একই কোর্টে করার উদ্যোগ নেওয়া হয়।
তখনই এ নিয়ে সমালোচনা দেখা দিয়েছিল। সংসদে পাশ হওয়া একটি আইন অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারে কি না, বিশেষ করে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে 4 বার আইনটিতে সংশোধনী এনেছে। এত কম সময়ের মধ্যে একটি আইনের এতবার সংশোধন করার বিষয়টিও আইনজীবীদের দৃষ্টিতে নজিরবিহীন। সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কোনো অপরাধের বিচার করা যায় না। এই প্রসঙ্গে আইনজীবীদের যুক্তি হলো, জুলাই হত্যাকাণ্ড কিংবা আওয়ামী লীগ শাসনামলে যে অপরাধ সংঘটিত হয়েছে সেটির বিচার 1973 সালের আইনে যে বিধানের সাথে যুক্ত নয় সেটি দিয়ে করা সংবিধান সম্মত নয়। আইসিটি আইনের সবশেষ সংশোধনীটি জারি হয় 6 অক্টোবর, মানে আদালতের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের ঠিক 2 দিন আগে। সংশোধনীর জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি 3টি ক্ষেত্রে অযোগ্য হবেন। 1, অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না। 2, স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না। এবং সবশেষ, প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি। প্রসিকিউটররা বলছেন, এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না। দর্শক, আগেই বলেছি, 2টি মামলায় 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে 13 জন এখনো সার্ভিসে আছেন। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সেনা সদরে আলোচনা হবে, বৈঠক হবে, এমনটা সহজেই অনুমেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বিষয়ে সেনা সদরে 2টো বৈঠক হয়েছে। প্রশ্ন উঠেছে, এখনো কর্মরত আছেন এই 13 জন সেনা কর্মকর্তার পরিণতি কি হবে? কারণ এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেই পরোয়ানা দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও তাদেরকে বরখাস্ত করা হয়েছে কিনা কিংবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি। সেনা দপ্তর, সরকার ও প্রসিকিউশনের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আবার আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা মনে করেন, যেহেতু আদালত গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দিষ্ট দিনক্ষণ বলে দিয়েছেন, তাই ওই সময়ের মধ্যে সিদ্ধান্ত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তাদের পলাতক দেখানোর সুযোগ থাকলেও যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ নেই। আবার যেহেতু তারা সেনাবাহিনীতে কর্মরত, সেহেতু তাদের গ্রেপ্তারের বিষয়ে 1952 সালের সেনা আইন এবং সেনা সদরের নিয়ম কানুন অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটি হলো, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে, সামরিক আদালতে, নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে, এমন প্রশ্ন তৈরি হয়েছে। সেনা আইন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সেনা কর্মকর্তা বা সদস্যদের অপরাধের বিচার 2টি আইনের আওতাধীন। এর একটি 1952 সালের মিলিটারি বা সেনা আইন ও আরেকটি দেশের প্রচলিত আইন। সেনা আইনের 59 ধারায় বেসামরিক অপরাধ বা সিভিল অফেন্স গুলোর কথা বলা আছে, যেগুলো বাংলাদেশে প্রচলিত যে কোনো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। হত্যা, ধর্ষণ ও ডাকাতি, এই 3টি অপরাধে একজন সেনা কর্মকর্তা বা সদস্যের বিচার প্রধানত প্রচলিত ফৌজদারি আদালতে করা যাবে যদি অপরাধের প্রমাণে প্রত্যক্ষ দোষী থাকে। তবে যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করে তবে 3টি অপরাধের বিচারও সেনা আইনে করা যাবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা কর্মকর্তার বিচার প্রচলিত আদালতে হয়, তবে সাধারণত কর্মরত সেনা কর্মকর্তাদের বিচার সেনা আদালতেই হয়ে থাকে। সেনা আইনেও বলা আছে, ওই আইনে বিচার করা যাবে শুধু কর্মরত সেনা সদস্যদের অপরাধের। 1952 সালের সেনা আইনের 2 ধারায় বলা হয়েছে, কোন সেনা কর্মকর্তা যিনি কোনো ক্যাম্পে, অভিযানে কিংবা সরকার কর্তৃক নির্ধারিত কোনো পোস্টে থাকার সময় কোনো অপরাধ করলে তার বিচার সেনা আইনে হবে। সেদিক থেকে বিচার করলে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা হয়েছে তার বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। সে প্রশ্ন এরই মধ্যে আইসিটিতে তুলেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবীরা। আদালতে তার আইনজীবী জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন। এবছরের জানুয়ারিতে সেই আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। দর্শক, 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনীর আইনে করা নিয়ে আইনি প্রশ্ন উঠেছিল।
ওই সময় সেনাবাহিনী ওই 3 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে, পরে অবসরে পাঠানো হয় তাদের। পরে প্রচলিত আইনে বিচার হয়েছিল ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, কারণ তারা আর ওই বাহিনীর অধীনে ছিলেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই। তিনি যুক্তি দেখিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা প্রোটেক্টেড, কিন্তু এক্ষেত্রে আইনজীবীরা মনে করেন একটি আইনের ভিত্তি হলো এর প্রিয়াম্বল, সেটি সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা এবং সংসদ না থাকা অবস্থায় সংবিধানে উল্লেখিত মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করে এমন বিধান আইনে যুক্ত করা সংবিধান লঙ্ঘনের শামিল কিনা সে প্রশ্ন আইনজীবীরা তুলেছেন। কারণ শুধু অভিযোগ আমলে নিলে চাকরি হারাবেন এমন বিধান তো আগে কখনো ছিল না। সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সেনা সদরে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে, তবে সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে আমরা তথ্য পাইনি। সেনা সদরের সূত্রগুলো বলছে সেনাবাহিনীর বড় চিন্তা সার্ভিং বা কর্মরত অফিসারদের নিয়ে, কারণ আদালতের নির্দেশ আছে আগামী 22 অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। আদালতের এই নির্দেশ ইতিমধ্যে সেনা সদরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে গেছে। সেনা আইন অনুযায়ী কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হলে তার কমান্ডিং অফিসারকে অবগত করতে হয়। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজি হলে এই অপরাধের বিচার সেনা আদালতেও হতে পারে। তার জন্য আদালতে তাদেরকে হাজির করতে হবে। সেনা সূত্রগুলো বলছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি সেনাবাহিনীর জন্য একেবারেই নতুন। এমন পরিস্থিতির মুখোমুখি বাহিনী বা বাহিনীর কোনো সদস্য এর আগে কখনো হয়নি। সেজন্য সেনা সদরের জেনারেলরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছুটা সময় নেওয়া হবে বলে সূত্রগুলো জানিয়েছে। দর্শক, দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুনার রশিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখন এ পর্যন্ত গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে 2টা মামলা দায়ের করা হয়েছে এবং সেই 2টা মামলায় 23 জন এবং 4 জন মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারবার চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে আলামত নষ্ট করে সবকিছু ড্যামেজ করে যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে যেই সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরা সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য। যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো বা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন, যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু একটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকার, সরকারের পুলিশ।
এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে, তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কি সেই সমঝোতা, সেটা তখন কাটা তখন, কিন্তু মনে করতেছে। এর কারণও আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথক পৃথক ভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে, যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি একটা নতুন সরকার আসে, তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন। কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা, যেটা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি, জামাত সহ অন্য কোন দলকে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এর পক্ষে বা বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি। সবাই খুব রহস্যজনক ভাবে একদম চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না, এক্সেপ্ট নাহিদ ইসলাম। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে। আপনারা মনে করেন যে আসলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আপনারা কমেন্টে জানাবেন। তবে শেষ খবর হচ্ছে এটাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমোট অবস্থা, থমথমে পরিস্থিতি। কি হয় বলা যায় না, খুবই থমথমে।
আহ সবাই মন খারাপ, সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে। সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন, বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন। সেনাপ্রধান আসলে কি করবেন? সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই, এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না, ছিলেন ডিজিএফআই এ, র্যাবে, এনটিএমসিতে, তারপরে বিজিবিতে। তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা, সুতরাং তাদের সেনাবাহিনী বিচার হওয়া উচিত। আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল, সুতরাং তাদের বিচার হবে আদালতে, আন্তর্জাতিক আদালতে। এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা, আর কি সমস্যা আছে। এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলেই এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব বলে আমার মনে হয়। তারপর দেখি, আপনারা দর্শক একটু কমেন্টে জানান যে আসলেই আপনারা কি মনে করেন যে আসলেই এই সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা, তাদেরকে সেনা নেতৃত্ব বহিষ্কার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আপনারা মনে করেন কিনা। ধন্যবাদ।